যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এমন একটা অবস্থা, ঠিক সেই মুহূর্তে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসলেন। এর আগে আমরা দেখেছি 15 আগস্ট সরকারি ছুটি বাতিল হবে কিনা, তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন। মাস কয়েক আগে ক্যান্টনমেন্টে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যখন করিডোর নিয়ে কথা বললেন এবং অন্যান্য নানান ইস্যুতে পোর্ট নিয়ে কথা বললেন, সরকারকে এক ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করলেন, তখন তড়িঘড়ি করে সবাইকে নিয়ে তিনি বৈঠকে বসলেন, পদত্যাগের নাটকও করলেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ঠিক একই রকম দৃশ্য আমরা দেখলাম। সেখানে কাদেরকে ডাকা হলো? বিএনপিকে, জামাতে ইসলামীকে, ইসলামী আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একদিকে সারা দেশে শোকের মাতম চলছে, বৈঠকের নামে আমরা কি দেখলাম? বৈঠকের নামে দেখলাম সারা দেশে যখন আহাজারি, অন্যদিকে প্রধান উপদেষ্টার হাস্যজ্জ্বল ছবি, এই বিষয়টি অনেক বেশি ভাইরাল হয়েছে এবং একই সাথে তাদের খাওয়া দাওয়ার ছবি ফটো সেশন করলেন, সেই ছবি প্রকাশ পেল। এতটুকু লজ্জা নেই এই মানুষগুলোর। এই ছবি প্রকাশের মধ্য দিয়ে কি বোঝাতে চাইল সরকার? মানে বোঝাতে চাইল যে তারা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এটা বোঝানোর জন্য কি গ্রুপ ছবি লাগে? বৈঠকের নামে খাওয়া দাওয়া, ফটো সেশন, এগুলো কি মেসেজ দেয়? স্রেফ নাটক। আর মাত্র 4 দল কেন? ডক্টর ইউনূসের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তার জন্য তিনি রাজনৈতিক দলগুলোকে আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কারণে, ঐক্যবদ্ধ থাকতে তিনি সব দলগুলোকে, মানে রাজনৈতিক দলগুলোকে ডাকলেন। সেখানে 4 দল কেন? আর 4 দল থাক, 3 দল থাক, তার মধ্যে এনসিপি কেন? এনসিপি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল? সিপিবি কোথায়? বাসদ কোথায়? নাগরিক ঐক্য কোথায়? গণসংহতি কোথায়? এবি পার্টি কোথায়? আচ্ছা, এই ভদ্রলোকের অধীনে কিভাবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন সম্ভব? এই ব্যক্তিত্ব প্রতি পদে পদে তার যে পক্ষপাতিত্ব সেটা প্রকাশ করে আসছেন এবং নাগরিক জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলো চলছে, ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়ে প্রায় 6 মাস 7 মাস হয়ে গেল, আর এক সার্কাস চলছে, রীতিমতো সার্কাস প্রতিদিন। এমনকি গত সোমবার যখন ভয়ঙ্কর বিপদটি নেমে এলো বাংলাদেশের উপরে বিমান দুর্ঘটনার, তার পরদিন সকালেও জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে। কি উদ্ধার করছে এরা? কি হয়? আমি তো বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছি, জানি সেখানে কি হয়। খাওয়া দাওয়া আর এসব নাটকবাজি, ভাওতাবাজি, এছাড়া তো আর কিছু নয়। এবং দিনের পর দিন এগুলো টেনে নেওয়া হচ্ছে। জামাতের নেতা বৈঠক থেকে, অর্থাৎ রাত্রে যে জরুরি বৈঠক বসেছিল, সেখান থেকে বেরিয়ে জামাত নেতারা বলছেন যে ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ঠেকাতে দেশীয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী মানে কি? আওয়ামী লীগের ফ্যাসিবাদিতার বিরুদ্ধে ঐক্য ধরে রাখতে হবে। হ্যাঁ, ফ্যাসিবাদিতার নগ্ন রূপ যে আমরা এই সরকারের সময় দেখছি। ডক্টর ইউনূস প্রতি পদে পদে ফ্যাসিবাদিতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন। আমরা জানি না, মানুষ এগুলো বুঝতে পারছে না। এবং 2 দিন হয়ে গেল, 2 দিন হয়ে যাওয়ার পরেও তিনি এতটাই ভয়ের মধ্যে আছেন, তার মনোজাগতিক সবকিছুতে একটা তুমুল ভয় ভর করে আছে। তিনি না গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে, না গেলেন কোনো হসপিটালে। একাধিক হসপিটালে আহতরা চিকিৎসাধীন রয়েছেন। এর আগে আমরা কোন সরকার প্রধানের সময় এমনটা দেখেছি? তিনি প্রাসাদ থেকে বের হলেন না, তিনি তার যমুনার বাসভবন থেকে বের হলেন না। মানে সব জায়গাতে তিনি রেকর্ড সৃষ্টি করছেন। কেন বের হচ্ছে না তিনি? কেন আহতদের দেখতে গেলেন না? আর এই যে ঐকমত্যের নামে বৈঠক, এটা আসলে
ঐক্যমত্যের নামে জরুরি বৈঠক নয়, স্রেফ তার গদি রক্ষার বৈঠক। বারবার বলছি, তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। অনেক আন্দোলন হয়েছে, যৌক্তিক অযৌক্তিক, এই 1 বছরে। কখন কোন পর্যায়ে থেকে কিভাবে আন্দোলনের দানা বেঁধে ওঠে তা কেউ বলতে পারে না। আওয়ামী লীগও অত্যন্ত সুকৌশলে অনেক ধরনের আন্দোলন, অনেক ধরনের যৌক্তিক কিংবা অযৌক্তিক আন্দোলন প্রতিহত করেছে। একটা পর্যায়ে ষড়যন্ত্রের কাছে তাকে হার মানতে হয়েছে। ডক্টর ইউনূস যতই চতুরতার পরিচয় দেন, যতই কৌশলের পরিচয় দেন, এগুলো করে শেষ রক্ষা হবে না, এটা ইতিহাস বলে। আবার আমরা কি দেখলাম, গোপালগঞ্জে 6 দিন পরে 2 উপদেষ্টা গেলেন সরকারের, সেতু উপদেষ্টা ফজলুল কবির খান আর বন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তারা গিয়ে কি করলেন, সংঘর্ষের প্রতিটি স্থান তারা পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন। আগেই বললাম, এনসিপির সভামঞ্চ, মানে যেখানে এনসিপির সভামঞ্চ হয়েছিল একটা অস্থায়ী সভামঞ্চ, সেটা তো এতদিন তুলে দেওয়ার কথা, রেখে দেওয়া হয়েছে, সেখানে সেই জায়গাটিও তারা পরিদর্শনে গেছে। সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতিস্তম্ভ সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্পট তারা ঘুরে দেখেছেন। কি দায়িত্বশীল ব্যক্তিরা! অথচ যে 5টি মানুষ অফিসিয়ালি যেগুলো ডিক্লিয়ার্ড, 5টি মানুষ নিহত হলেন, তাদের কারো বাড়িতে গেলেন না। কেন গেলেন না নিহতদের কারো বাড়িতে? তারা সব আওয়ামী লীগের কর্মী? তারা তো সবাই আওয়ামী লীগের কর্মী না। এর মধ্যে দিনমজুর আছেন, ব্যবসায়ী আছেন, আর সবাই আওয়ামী লীগ যুবলীগ করলেও মানে একেবারে তারা অপাঙ্ক্তেও, তারা মানুষের পর্যায়ে পড়েন না, তাদের বাড়িতে যাওয়া যাবে না। এই যে বারবার বলছিলাম, নাটক 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 এবং জঘন্য কুৎসিত নাটক, এই সরকারের কাছ থেকে আমরা কি আশা করব, কি আশা করতে পারি? ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, যে কোনো বিপদের আঁচ পেলেই বা বিপদের পূর্বাভাস পেলেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তড়িঘড়ি করে বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, অথবা যে দায়িত্ব তিনি নিজে নিতে চান না, অন্যের কাঁধে চাপিয়ে দিতে চান, তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন। এর বাইরে সারা বছর তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছেন রাজনৈতিক দলগুলোর প্রতি। আর বিএনপিও প্রধান উপদেষ্টার যে কোনো ধরনের ডাক পেলে নিজেকে ধন্য ধন্য মনে করে। অথচ ফ্রম দ্য বিগিনিং বিএনপিকে যে সরকার বা প্রধান উপদেষ্টা নাকানি চুবানি খাইয়ে আসছে, এ কথা দেশের প্রতিটি সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই বিষয়টি বুঝতে পারলেও হয় বিএনপি বুঝতে পারছে না, অথবা বিশেষ এক কারণে বিএনপি সরকারের কাছে ধরা। কি কারণে তারা এতটা ধন্য ধন্য মনে করেন নিজেকে, মানে প্রধান উপদেষ্টা ডাক পেলেই, আমরা জানি না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় যখন ছাত্ররা ফুঁসে উঠল নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশের দাবি সহ আরো বিভিন্ন দাবিতে, তখন এটুকু তো আমরা স্পষ্ট দেখতে পেলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, এমন একটা অবস্থা। মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান বাহিনীর একটি বিমান ভেঙে পড়া, সেটায় প্রচুর মৃত্যু এবং সেটাকে কেন্দ্র করে অনেক কিছু ঘটেছে। সেই পরিস্থিতি এখনো চলছে। গতকাল আমি কিছু ঘটনা ঘটেছে, এর মধ্যে একটা ঘটনা আমি একটু আলাদা করে বলবো ভেবেছিলাম, সেটা নিয়ে কথা বলতে চাই। এটা আলাদাভাবে একটু আলোচনা করা দরকার, কারণ এই রকম ঘটনা বাংলাদেশের সামনে আরও ঘটবে নিশ্চিতভাবেই বলতে পারি। কিভাবে একটা গুজবকে স্প্রেড করে, কিভাবে একটা গুজবকে মানুষের মধ্যে পৌঁছে দিয়ে অস্থিরতা তৈরি করা যায়। গতকাল 2 জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব গিয়েছিলেন সেই দুর্ঘটনাস্থল দেখতে। সেখানে গিয়ে তারা আটক হয়ে যান, মানে ঘেরাওয়ের শিকার হন, আটক না এভাবে বলবো, ঘেরাওয়ের শিকার হয়ে যান। 9 ঘন্টা, দীর্ঘ 9 ঘন্টা তারা অবরুদ্ধ ছিলেন, কখনো একটা রুমে ছিলেন, কখনো তারা বেরিয়ে আসতে গেছেন, কিন্তু স্টুডেন্টদের বাধায় তারা বেরোতে পারেননি। মানে খুবই অঘটন ঘটে যাবার সম্ভাবনা ছিল, তারা আক্রান্ত হতে পারতেন শারীরিকভাবে, তারা কেউ আহত হতে পারতেন এবং আরও খারাপ কিছু হওয়ার সম্ভাবনা ছিল। প্রধান কারণ কি? অনেকগুলো ফ্যাক্টর ছিল, অনেক দাবি দেওয়া ছিল স্টুডেন্টদের, কিন্তু প্রধান একটা অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল, সরকারের বিরুদ্ধে ছিল। সরকার নিহতের সংখ্যা লুকাচ্ছে, মানুষ আরো বেশি মারা গেছে, অনেক বেশি মারা গেছে, কিন্তু সেটা তারা লুকাচ্ছে।
আমি খেয়াল করেছি যেদিন দুর্ঘটনা হয় সেদিন রাতে ফেসবুকে মানে একেবারে প্ল্যান সিস্টেমিক এক ধরনের ক্যাম্পেইন চলেছে যে লাশ লুকানো হচ্ছে। আমরা একটু আসি মানে এইখানে ডেড বডি লুকানো সম্ভব কিনা, সেটাকে কম করে বলা সম্ভব কিনা। মানে স্কুলে এবং কলেজে আমাদের সমাজের মোটামুটি যথেষ্ট সামর্থ্যবান পরিবারের সন্তানরা পড়েন, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বা ধনী লোকজনের সন্তানরা পড়েন। মানে আমরা কেউ কি বিশ্বাস করি সরকার চাইলে এখানে কোনো ডেড বডি লুকাতে পারে, গুম করে ফেলতে পারে মৃত্যু কম দেখানোর জন্য? তারও আগে প্রশ্ন হচ্ছে সরকার মৃত্যু কম দেখাবে কেন? এই সরকারের মৃত্যু কম দেখানোর কোনো দায় আছে বলে আমি মনে করি না। কেউ কেউ বলতে পারেন যে পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়ে যেতে পারে, মানুষের উত্তেজনা অনেক বেশি বেড়ে যেতে পারে, সেই কারণে লুকাচ্ছেন। কিন্তু আমি সেটাকেও যৌক্তিক মনে করি না। সোফার যে সংখ্যার মানুষ মারা গেছেন, শিশু মারা গেছে, সেগুলো যথেষ্ট অস্থিরতা তৈরি করার জন্য। কিন্তু এই আলাপটা এসছে, আমরা ধরে নিলাম যে সরকার কিছু ডেড বডি গুম করে ফেলেছে, লুকিয়ে ফেলেছে। তো এগুলো কাদের ডেড বডি? ওই যে বললাম ওই শ্রেণীর মানুষজনের সন্তানের। সোফার নিউজে দেখেছি 6টা ডেড বডির ঠিক শনাক্ত করা সম্ভব হয়নি এখনো। এর বাইরে ধরলাম কারো সন্তানকে পাওয়া যাচ্ছে না স্কুলের পর থেকে, তার ডেড বডিও পায়নি কোনো অভিভাবক। মানে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে বিশেষ করে যে শ্রেণীটার কথা বলছি, এনারা খেটে খাওয়া গার্মেন্ট শ্রমিক নন, এনাদের প্রায় সবারই যথেষ্ট সোশ্যাল ক্যাপিটাল আছে। অনেকেরই খুঁজলে তারা দেশের অনেক মেইন স্ট্রিম মিডিয়া, টিভি বা পত্রিকাকে যোগাযোগ করতে পারেন। তারা চাইলে এই তথ্য খুব ইজিলি মানুষের সামনে নিয়ে আসতে পারেন। সুতরাং সরকার চাইলেও এই তথ্য গোপন থাকার কোনো কারণ ছিল না। আমি বিশ্বাস করি এর মধ্যে এরকম কিছু ঘটেনি, কিন্তু গুজবটা উঠল। এর মধ্যে একজন দায়িত্ববান মানুষ, একদম দায়িত্বশীল মানুষ এমন একটা মন্তব্য করেছেন, সেটাও খুবই সারপ্রাইজিং। এটা কেন করেছেন আমি জানি না। জামায়াতের আমির একটা সমাবেশে গিয়ে বলছেন যে এখানে 100-র মতো মানুষ মারা গেছে বলে তার ধারণা, এভাবে বলছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বা বাড়বে। আমি আমার প্রথম দিনই বলেছি যে কোনো ডাক্তার জানেন, আর যারা পোড়া রোগী সম্পর্কে জানেন তারা জানেন, শুরুতে একটা অ্যাসেসমেন্ট হয়। সেই অ্যাসেসমেন্টে অনেক ক্ষেত্রে বলে ফেলা যায় যে এই রোগী আখেরে হয়তো বাঁচবেন না, খুব মিরাকুলাস কিছু না হলে। কিন্তু সেটা এক জিনিস। আর এখানেও তিনি এমন একটা মন্তব্য করলেন, আমি মনে করি তার এই ধরনের মন্তব্য দায়িত্বশীল আচরণ হয়নি। এই রকম সংকটের সময় তিনি এরকম মন্তব্য যখন করেন, তখন ওই ন্যারেটিভটা যেটা ডালপালা মিলছিল বা একটা মানে পক্ষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, সেটার পালে হাওয়া দেয়। চাইলে এমনকি কেউ তাকে, তার এই মন্তব্যকে সেই চেষ্টার পার্ট হিসাবেও ইন্টারপ্রিট করতে পারে। ফেসবুকের 8-10 জন একটা কথা বলা আর জামায়াতের আমির স্বয়ং বলার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে এই অস্থিরতা তৈরি হলো। খুব স্বাভাবিকভাবে তারা তরুণ, তারা শিশু, তাদের স্কুলে এই মর্মান্তিক ডিজাস্টার হলো, সেই ডিজাস্টারের মধ্যে বসে তারা এভাবে উত্তেজিত হতে পারেন, কারণ তাদের যদি বোধ তৈরি হয়ে যায় যে এই ঘটনাটা ঘটেছে। এবং ওই সময় তাদেরকে এই যুক্তি দিয়ে বোঝানো খুব সহজও না। আমি মানি সরকারের কমিউনিকেশন একেবারেই ভালো ছিল না। শুরু থেকে নিহত আহত কারা কি আছে সব যদি খুব সুন্দরভাবে তথ্য দিয়ে মানুষের সামনে হাজির করা হতো, তাহলে এই জিনিসগুলো ভালো হতো। এছাড়াও সংবাদ সংগ্রহের সময় সংবাদকর্মীরা বাধার সম্মুখীন হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা, এই অভিযোগগুলো সামনে এসে হাজির হয়েছে। তো এই অস্পষ্টতাগুলো হয়তো এই প্রেক্ষাপট তৈরি করেছে, কিন্তু একটা গুজব চাপিয়ে দেওয়া যাচ্ছে, সেটা রিয়াকশন হচ্ছে। সচিবালয়েও সচিব পরীক্ষা পেছাতে রাজি হননি, সেটা ছড়িয়ে দেয়া গেছে এবং সেটাতে একটা মব তৈরি হয়েছে। মব আনস্ট্রাকচার্ড, আনপ্ল্যান্ড হয়, কিন্তু এই মব যেহেতু অর্গানাইজড, কোনো সামনে ব্যানার নেই, তাই আমরা মব বলছি, কিন্তু এটাও প্ল্যান করে ওখানে পাঠানো হয়েছে বলে বলতে পারি। সুতরাং গত দিনের এই দুটো ঘটনা আমাদের খুব কগনিজেন্সে রাখতে হবে, খুব সিরিয়াস কগনিজেন্সে রাখতে হবে। বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ আছে, এই ন্যারেটিভ বিল্ডিংয়ের চেষ্টা হচ্ছে এবং এই ঘটনাগুলো ঘটবে। আমরা সরকারের দিক থেকে চাইবো, সরকারকে যদি আমরা একটু বেনিফিট অফ ডাউটও দেই যে সরকার প্ল্যান করে এটা করেনি, কিন্তু সরকারের কমিউনিকেশনের প্রবলেম আছে, এই কারণে এই ধরনের অস্থিরতা তৈরির প্রবণতা সামনে আরও বাড়বে। সরকারকে খুবই সতর্ক হতে হবে যেন তারা এই ধরনের ক্ষেত্রে খুব দ্রুত ব্যবস্থা নেয়। এই ধরনের মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন, এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিসইনফরমেশন কাজ করে, সেগুলো যাতে তারা ফাইট করতে পারেন। আর ক্রমাগত হতে থাকলে এই প্রশ্ন জনগণের মধ্যে এসে দাঁড়াবেই যে এটা আসলে ডেলিবারেট, এটা তাদের প্ল্যান্ড, তারা ইচ্ছে করে এটা করছেন। কারণ এই অভিযোগ সরকারের একটা অংশের মধ্যে, একটা অংশের বিরুদ্ধে মানুষের আছে যে তারা নির্বাচনটাকে অ্যাট এনি কস্ট পিছিয়ে দিতে চান। সরকার কি করবে না করবে সেটা খেয়াল রাখবো, কিন্তু আমাদের জনগণের প্রচুর
সতর্ক থাকতে হবে সামনের দিনগুলোতে এবং প্রচুর শোরগোল করে যেতে হবে। আমরা খুবই খুবই টার্ময়েলের টাইমে আছি, খুবই ক্রিটিক্যাল একটা টাইম আমরা পার করছি।